আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা প্রায় আমাদের এই দ্বিতীয় পত্র যেই বিষয়টা আছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, এই বিষয়টা শেষ পর্যায়ে চলে এসেছি। 10টা চ্যাপ্টারের মধ্যে আজকে আমরা শুরু করব 8ম অধ্যায়। আশা রাখি তোমরা পেছনের অধ্যায়গুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় আমরা চেষ্টা করব সেগুলো আবার রিভিশনে যেতে। শিক্ষার্থীরা, আমরা আসলে আজকে যেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টা হচ্ছে যোগাযোগ। যোগাযোগ আমরা সাধারণভাবে বুঝে থাকি কারো কাছে চিঠি পাঠানো, কাউকে কোনো ইমেল করা, কাউকে SMS করা, এগুলো হচ্ছে আমাদের কাছে যোগাযোগ। কিন্তু খুব সাধারণভাবে আমরা যা কিছু করি, আমাদের অঙ্গভঙ্গি হতে পারে, আমাদের রাগ, ক্ষোভ, দুঃখ, শোক যাই হোক না কেন, আমরা এটা মুখেও প্রকাশ করতে পারি, আবার আকার ইঙ্গিতেও প্রকাশ করতে পারি। আমরা যা কিছুই অন্যকে বোঝানোর জন্য করি না কেন, সেটাই হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া। ধরো জনাব রহমান, যদি আমরা ব্যবসায়িক ক্ষেত্রে চিন্তা করি বা আমাদের ব্যবসায়িক সেকেন্ড পেপারের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, জনাব রহমান একজন ব্যবস্থাপক। তিনি বিক্রয় ব্যবস্থাপকের কাছে কী করলেন, বেশ কিছু পণ্য যেটা আমাদের স্টকে ছিল সেই স্টকের হিসাব নিকাশ জানতে চাইলেন। বিক্রয় ব্যবস্থাপক কী করলেন, সেই হিসাব নিকাশ যোগ বিয়োগ করে তাকে আবার জানালেন। এই যে একটা তথ্য আমাদের মূল ব্যবস্থাপকের কাছে বিক্রয় ব্যবস্থাপকের মাধ্যমে যে গেল, বা বিক্রয় ব্যবস্থাপক সাধারণ ব্যবস্থাপককে যে জানালেন, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই আসলে আমরা কি বলতে পারি, যোগাযোগ বলতে পারি। আবার ধরো যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনের কথা যদি ধরি, যে আমাদের যখন খুব ক্ষুধা পেয়েছে, আমরা কখনো কখনো মুখে না বলে আমরা পেটটা ধরে একটু বসে যাই, বসে মাকে একটু ডেকে বোঝানোর চেষ্টা করি যে আমার ক্ষুধা লেগেছে। অনেক সময় দেখা যায় যে মা পেছন থেকে আসছে ছোট ভাইকে সাবধান করার জন্য, আমরা ইশারা ইঙ্গিত দিয়ে কথা বলি। এই যে প্রত্যেকটা বিষয় আমরা তাহলে এখানে একটু লিখতে পারি যে ভাব, তথ্য, আবেগ, অনুভূতি, এই যে বিভিন্ন বিষয়গুলো, এই বিষয়গুলো যখন খুব ভালোভাবে খেয়াল করো, এই বিষয়গুলো যখন একজনের কাছ থেকে অন্য কোনো মানুষ বা একাধিক মানুষের কাছে সাধারণভাবে পৌঁছায়, তাকে যোগাযোগ বলে। তাহলে এখানে দেখো যে একজনের কাছ থেকে অন্য কোনো মানুষ, তার মানে আমরা এটা খুব স্পষ্টতই বুঝতে পারছি যে যোগাযোগটা আসলে একমুখী না, যোগাযোগ একটা দ্বিমুখী প্রক্রিয়া। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট আউট করতে পারি, যোগাযোগ হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়া। তার মানে এটা হচ্ছে টু ওয়ে প্রসেস। এটা কি টু ওয়ে প্রসেস, যে আমরা এখানে একজন ব্যক্তি যদি শুধু থাকে, তিনি যদি তার ভাবের আদান প্রদান করেন, সেটা আসলে যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো মানুষের কাছে না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা একমুখী যোগাযোগই থেকে যাবে। তাহলে আমরা একটু এখন যোগাযোগের ইংরেজিটা আমরা একটু দেখি। যোগাযোগের ইংরেজিটার সাথেও কিন্তু আমরা খুব ভালোভাবে পরিচিত, এবং এই শব্দটা আমরা কিন্তু বাংলার বদলে হরহামেশা ইংরেজিতেই ব্যবহার করি। সেটা হচ্ছে কমিউনিকেশন। এই শব্দটা ল্যাটিন
ল্যাটিন কমিউনিকাস থেকে এসছে, যার অর্থ হচ্ছে সাধারণভাবে। সাধারণভাবে তার মানে এখানে আসলে সাধারণভাবে বলতে আসলে কী বোঝানো হচ্ছে? সাধারণ বা এখানে আমরা কিন্তু কমন ইংরেজি জানি যে সাধারণ, তাহলে এই সাধারণ বলতে আসলে কী বোঝানো হয়? তার মানে হচ্ছে যখন আমরা আমাদের আবেগ অনুভূতিগুলো, আমাদের মনের যে ইচ্ছাগুলো, মনের যে কষ্টগুলো, মনের যে অনুভূতিগুলো আমরা যখন প্রকাশ করে থাকি, এটাকে আমরা কী বলে থাকি? যোগাযোগ বলে থাকি। এবং এই যোগাযোগটা যদি একটু নিজেরাই যদি আমরা চিন্তা করে দেখি যে যখন প্রাচীন যুগ ছিল বা আদিম যুগ ছিল, যখন আমরা জানতে পারি বা যখন ইতিহাস আমাদেরকে যেটা জানিয়েছে যে মানুষ আগে আসলে কথা বলতে পারতো না, মানুষ কী করত? সংকেত ব্যবহার করত। এবং বিভিন্ন সময়ে যে বিভিন্ন ঐতিহ্যগুলো পাওয়া গিয়েছে, বিভিন্ন শত শত বৎসর আগে বিভিন্ন সাম্রাজ্যের যে চিহ্নগুলো আমরা আবার ফিরে পেয়েছি বা খুঁজে পেয়েছি, সেখানে আসলে যেটা দেখা গেছে যে ছোট ছোট চিহ্নতে কিন্তু লেখা থাকতো। এবং তোমরা জানো যে মিশরে হাইরোগ্রাফিক্স যেই বিষয়গুলো পাওয়া গেছে, ছোট ছোট সংকেতের মাধ্যমে কিন্তু সেই পিরামিডের মধ্যে কিন্তু অনেকগুলো লেখা ছিল, যেটা আসলে মানুষ নিজেরা সংকেত দিয়ে ব্যবহার করত। এবং এরও বিভিন্ন আগে যখন ব্যাবিলনীয় যুগ ছিল, যখন মিশর বা সিন্ধু নদের তীরে যখন বিষয়গুলো ছিল, তখনও কিন্তু মানুষ ছোট ছোট করে সংকেত দিয়ে কিন্তু এই মনের ভাব বা আদান প্রদান করতে হবে। সেটা হচ্ছে লিখিতভাবে। মৌখিকভাবে কিন্তু মানুষ তাদের সৃষ্টির যুগ থেকে বা আমাদের আজকে যে পৃথিবীতে যে মানুষটা এসছে, আমরা যদি সেই মানুষটার কথাও ধরি, সে যদিও কথা বলতে না পারে, সে কী করে? চিৎকার করে কান্না করে তার আগমনের বিষয়টা কিন্তু সে সারা পৃথিবীতে জানিয়ে দেয়। এবং সে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে এসছে। তার ক্ষুধা পেতে পারে, তার কাপড়ের প্রয়োজন হতে পারে, তার শীত লাগতে পারে, তার গরম লাগতে পারে, তার এই যে সে কথা বলতে পারছে না, তারপরেও কিন্তু সে আমাদের কী করতে পারছে? তার অবস্থাটা বোঝাতে পারছে। তার মানে কিন্তু আমরা এটা বলতে পারি যে যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই যোগাযোগ আমরা আসলে যত সফলভাবে করতে পারব, তত বেশি ভুল বোঝাবুঝির অবসান হবে এবং তথ্যের কোনো পরিবর্তন হবে না। আমরা কিন্তু একটা প্রচলিত শব্দ কিন্তু আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি? খবরের দোষে বার্তা নষ্ট। এই শব্দটার মানে তোমরা জানো কিনা আমি জানি না। তো বিষয়টা হচ্ছে যে খবরের দোষে বার্তা নষ্ট, তার মানে হচ্ছে তুমি আসলে যে মেসেজটা পৌঁছাতে চাচ্ছ সেটা বিকৃত অবস্থা ধারণ করে। এবং আমরা কিন্তু এটা খুব সহজেই কিন্তু আমরা এটা বুঝতে পারি যে কথা যখন মানুষের উপর ভর করে এবং মানুষ থেকে মানুষে যখন কথার পরিবর্তন হয় বা কথার চালাচালি, যেটাকে আমরা কথ্য ভাষায় বা আঞ্চলিক ভাষায় বলি, সেটা কি হয়? কথার রং লেগে যায়, কথার আকার আকৃতি বদলে যায়। ধরো তুমি কোথাও শুনলে যে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে হয়তো বা কোনো মানুষই মারা যায় নাই। একজন হয়তো বলল অমুক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখেছে একজন মানুষ শুয়ে আছে, আহারে কত না মানুষ যেন মারা গেল। সে দেখেছে একজন মানুষ শুয়ে আছে, কিন্তু সে কিন্তু হয়তো মারাও যায়নি। তুমি যাকে বললে সে হয়তো বলল যে আমার অমুক বন্ধু দেখেছে ওই জায়গায় যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে 5 জন মানুষ মারা গেছে। তুমি তোমার বন্ধু যাকে বললে সে আবার কী করলো? আরেকজনের কাছে এভাবে মেসেজটা কনভে করলো যে সেখানে হয়তো 10 জন মানুষ মারা গিয়েছে। এই যে মানুষের কথা থেকে কথা, কারণ মানুষ আসলে ঠিক অ্যাজ ইট ইজ যেটা শোনে সেটা মনে রাখার মতন অবস্থা মানুষের থাকে না, বা সে অনেক সময় কথা বাড়িয়ে বলতেও পছন্দ করে। এই কারণে কিন্তু একটা কথা আমরা সবসময় দেখি, সেটা হচ্ছে কি? খবরের দোষে বার্তা নষ্ট। তার মানে আসলে আমরা কি বোঝাতে চাইছি বা কোন খবরটা আসলে দিতে চাচ্ছি, সেই খবরটা আসলে রংটাই বদলে যায়। তো মোটামুটি এই হচ্ছে আমাদের যোগাযোগের ধারণা। আমরা যদি একটু আনুষ্ঠানিক যে সংজ্ঞাটা আমাদের আছে সেখানে যদি যাই, তাহলে আমরা এভাবে বলতে পারি, 2 বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ভাব,
তথ্য, আবেগ, অনুভূতি, চাওয়া পাওয়া, অভিযোগ, অনুরোধ, এই বিষয়গুলো জানানোর প্রক্রিয়া, আমরা এখানে এটা ধারাবাহিকও বলতে পারি, ধারাবাহিক প্রক্রিয়াকে যোগাযোগ বলে। তবে এখানে এটা অবশ্যই নিশ্চিত হতে হবে অপর পক্ষ, আমি যার জন্য এই মেসেজটা দিচ্ছি সে এই মেসেজটা পেয়েছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে আমরা পরে আসছি। তো মোটামুটি আমরা কী বলছি, দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ভাব, তথ্য, আবেগ, অনুভূতি, চাওয়া পাওয়া, অভিযোগ, অনুরোধ, এই বিষয়গুলোর পাশাপাশি আরও অনেকগুলো বিষয় আছে, ইত্যাদি বিষয়গুলো। তাহলে আমাদের জন্য এই না বলে আমরা কী বলতে পারি, ইত্যাদি বিষয়গুলো জানানোর ধারাবাহিক প্রক্রিয়াকে আমরা কি বলছি, যোগাযোগ বলছি। তাহলে মোটামুটি আমরা আসলে যোগাযোগ কি এটা আমরা বুঝতে পেরেছি। জান্নাতুল ফেরদৌস জান্নাত, আব্দুল হাদি, তোমাদের ধন্যবাদ ক্লাস দেখার জন্য। পড়া বুঝতে না পারলে কোশ্চেন করবে। আচ্ছা, এরপরে দেখো আমরা আসলে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের আলোচনার দ্বিতীয় যেই ধাপটা আছে সেটা হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া। তোমরা বইতে একটু দেখবে, এটা একটা ছক করে দেয়া আছে। ছকটা তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, ওটা আসলে জটিলতার কিছু নয়। ব্যাখ্যাটা আসলে যদি আমরা বুঝতে পারি তাহলে আসলে কোনোটাই জটিল হবে না। তাহলে যোগাযোগ প্রক্রিয়া বোঝার আগে আমরা আসলে আমাদেরকে জানতে হবে যে যোগাযোগ প্রক্রিয়াটা আসলে কী জিনিস। যে কোনো প্রক্রিয়া বা প্রসেসটা যদি আমরা জানতে চাই তাহলে বুঝতে হবে এটা একটা ধারাবাহিকতা আছে, এটা শুরু এবং শেষ আছে। এটা কি হচ্ছে, একটা কাজ শেষ হলে আরেকটা কাজ হয়। তার মানে এখানে এমন কোনো কাজ করা যাবে না যেটা সবচেয়ে আগেরটা দিয়ে শুরু করলাম, সবচেয়ে পরেরটা দিয়ে শেষ হলো। এখানে যে কাজগুলো হবে প্রত্যেকটা কাজই ধাপে ধাপে শেষ হবে। তার মানে আমরা কীভাবে বলতে পারি, এভাবে বলি যে প্রক্রিয়ার মাধ্যমে দুটো পক্ষের মধ্যে ভাব বা আদান প্রদান, তথ্যের আদান প্রদান যে ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করে হয় তাকে আমরা কি বলছি, যোগাযোগ প্রক্রিয়া বলছি। তাহলে এবং তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যোগাযোগের তিনটি গুরুত্বপূর্ণ উপাদান আছে। কয়টি উপাদান আছে? তিনটি গুরুত্বপূর্ণ উপাদান। একটা হচ্ছে প্রাপক, তারপর সবচেয়ে আগে যেটা হবে সেটা হচ্ছে প্রেরক। এই তিনটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রেরক, তথ্য বা সংবাদ, এবং তিন হচ্ছে প্রাপক। এর মাঝখানে অনেকগুলো বিষয় যাবে, সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব এবং সেই বিষয়গুলোকেই আসলে যোগাযোগ প্রক্রিয়া বলা হচ্ছে। তাহলে ধরো আমরা যোগাযোগ প্রক্রিয়ায় চলে যাই। যোগাযোগ প্রক্রিয়ার সবচেয়ে প্রথম যাকে প্রয়োজন হয় বা যার দ্বারা আসলে এই প্রক্রিয়াটাই শুরু হয়, বা যে না থাকলে বা যে কাজটি না হলে এই যোগাযোগ প্রক্রিয়াটাই শুরু হতো না, স্বাভাবিকভাবে তার অবস্থান কোথায় হবে? প্রথমে হবে। তাহলে তোমরা একটু বলো তো, গেস করো তো সবচেয়ে আগে আসলে কার থাকা উচিত? অবশ্যই এখানে সবচেয়ে আগে প্রেরক বা সেন্ডার। কে থাকবে? প্রেরক বা সেন্ডার। তার মানে হচ্ছে সে কী করবে? বিভিন্ন তথ্যগুলো পাঠাবে। তার মানে কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সবচেয়ে আগে কী হবে? সবচেয়ে আগে তার মানসিক ইচ্ছা জাগতে হবে যে সে আসলে কোনো তথ্য বা ভাব কাউকে কী করবে? কাউকে পৌঁছাবে, কারো কাছ থেকে কোনো কিছু জানতে চাইবে। এই যে
ইচ্ছাটা বা কোনো একজন মানুষের যে উদ্যোগ গ্রহণ করা, সবচেয়ে আগে কী করবে, সে যোগাযোগ করার জন্য বা সংবাদ পাঠানোর জন্য নিজে আগ্রহী হয়ে উঠবে। এই যে আগ্রহ প্রকাশ করা, এটাকে আমরা কি বলতে পারি, উদ্যোগ গ্রহণ করা। তাহলে যোগাযোগ প্রক্রিয়ার সফল করার জন্য বা সবচেয়ে আগে যোগাযোগ প্রক্রিয়া শুরু করার জন্য যে বা যিনি কাজ করে তাকে আমরা কি বলবো, তাকে আমরা কি প্রেরক বলবো। তাকে আমরা কি বলবো, তাকে আমরা প্রেরক বলবো। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা দেখব সেই কাজটার নাম হচ্ছে ধারণার উন্নয়ন। ধারণার উন্নয়ন। আচ্ছা, এটা হচ্ছে ডেভেলপমেন্ট কনসেপ্ট বা আইডিয়া। আমি আসলে কিভাবে পৌঁছাতে চাচ্ছি, আমি কোন ধরনের মেসেজ দিতে চাচ্ছি, এই যে একটা ধারণা বা আসলে আমি যাকে মেসেজটা দিব সেটা আসলে কিভাবে দিব, কিভাবে দিলে ভালো হবে, কিভাবে দিলে আমি সবচেয়ে ভালো রেসপন্স পাবো, এই যে একটা ধারণাকে চিন্তা করা বা এখানে আমরা এটাকে কী বলতে পারি, তথ্যকে একটু জোগাড় করা বলতে পারি। ধারণার উন্নয়ন মানে হচ্ছে ভাব, তথ্য, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ডাটা থেকে যেটা আমরা উপাত্তগুলো, এগুলো সবগুলোকে জড়ো করাটাই হচ্ছে ধারণার উন্নয়ন। তার মানে আমরা যা দিতে চাচ্ছি সেই কাজটাকে একটু গুছিয়ে নেওয়াটাকে আমরা কি বলে থাকি, ধারণার উন্নয়ন বলে থাকি। তারপরে যেটা হচ্ছে প্রেরণযোগ্য করে সাজানো। আচ্ছা, প্রেরণযোগ্য করে সাজানো মানে হচ্ছে আমরা কোনো তথ্য কী করব, কাউকে এমনভাবে পাঠাবো যেন সে সেখান থেকে বুঝতে পারে। এখন ধরো আমরা বিভিন্ন ধরনের খবর বিভিন্নভাবে দিই। কারো যদি এমন হয় যে কারো বাবা মারা গিয়েছে, সেই মেসেজটা হয়তো বা তুমি তাকে দিবে, তখন তুমি কিন্তু বলবে না যে ঠাস করে যে তোমার বাবা মরে গিয়েছে। হয়তো তুমি এইভাবে কথাটা গুছিয়ে বলবে যে তোমার বাবার আমাদের মাঝে নেই, বা তোমার বাবার হয়তো কিছুক্ষণ আগে গত হয়েছেন, বা এমনভাবে আমরা কথাটা বলবো যেন সে নিজেকে একটু সামলিয়ে নিতে পারে। আবার ধরো যখন কারো জন্মের খবর বা আমরা কেউ পৃথিবীতে এসছে সেই খবরটা যখন কাউকে জানাতে যাই তখন কি করে থাকি, তখন কিন্তু আমরা এভাবে বলি যে দোস্ত বা ভাই বা বোন বা মা বা বাবা, খুব ভালো একটা খবর আছে। আমরা কিন্তু আগে কি বলি যে খুব ভালো একটা খবর আছে। তার মানে আমরা তাকে তৈরি হতে সময় দিই যে আসলে সে কোন ধরনের ভালো খবর সে শুনবে। তখন কি হচ্ছে, সে যখন শুনছে যে একজন মানুষের পৃথিবীতে আগমন, সে হতে পারে তার খুব কাছের কেউ, হতে পারে তার প্রতিবেশী, তখন কিন্তু সে কি হচ্ছে, একটা সন্তুষ্টি লাভ করছে। এই যে বিভিন্ন ধরনের খবর বিভিন্ন মানুষের কাছে তাদের মতন করে পৌঁছানো, এটাও হচ্ছে আমরা প্রেরণযোগ্য করে সাজানো বলতে পারি। আবার তোমরা আইসিটিতে এনকোডিং পড়েছো। এনকোডিংটা হচ্ছে বিভিন্ন তথ্যকে বা এলোমেলো বিভিন্ন তথ্যকে বা উপাত্তকে, বিশেষ করে এলোমেলো উপাত্তকে সাজিয়ে শ্রেণী বিন্যাস করা বা বিন্যস্ত করা। যারা আবার তোমরা নবম দশম শ্রেণীতে পরিসংখ্যানের অঙ্ক করেছো, সেখানে দেখেছো বিভিন্ন ধরনের একক দেয়া থাকতো, সেখান থেকে তোমাদেরকে একটা শ্রেণীর মধ্যে ফেলে সেই সারিতে কতজন আছে বা কতটা সংখ্যা আছে সেটাকে কিন্তু মেজার করতে হতো বা গুনতে হতো বা পরিমাপ করতে হতো। তারপরে কিন্তু তোমরা সেখান থেকে গড়, মধ্যমা, প্রচুরকটা তোমরা বের করতে। তাহলে এখানে দেখো যে আমরা কি বলছি, প্রেরণযোগ্য করে সাজানো, এটা নিশ্চয়ই আর কারো বুঝতে কোনো সমস্যা নাই। তার মানে আমরা যখন কোনো তথ্যটাকে পাঠাবো, এই তথ্যটাকে অবশ্যই কী করতে হবে, সাজিয়ে গুছিয়ে তারপরে এটা খবরটা পৌঁছাতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা যোগাযোগ প্রক্রিয়া যেটাতে মাধ্যম নির্বাচন। একজন মানুষ যে কোনো উপায়ে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। মাধ্যম বলতে সাধারণত আমরা যেটা এর আগেই বলেছি শুরুতেই, চিঠি, টেলিফোনে কথা বলা,
মোবাইলে SMS করা, যেটা আগে ছিল না আমাদের সময় বা আমাদের মা বাবার সময় হয়তো বা ছিল না। তখন টেলিফোন ছিল, তখন টেলিগ্রাম ছিল। এখন কি হয়েছে, মোবাইল এসছে যেখানে আমরা SMS করতে পারি, যেখানে আমরা মেইল করতে পারি। এই যে আবার সবচেয়ে বড় যোগাযোগের মাধ্যম কিন্তু এখন ফেসবুক, টুইটার, বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমগুলো। এই যে এখন প্রশ্ন হচ্ছে যে প্রেরক আসলে যে খবরটা দিতে চাচ্ছেন, এই খবরটা আসলে উনি কোন মাধ্যমে দিবেন। তিনি যদি মনে করেন যে এই তথ্যটা সমাজের সবার জানলে উপকার হবে, তিনি সামাজিক মাধ্যম ব্যবহার করবেন। তিনি যদি মনে করেন যে বিষয়টা নিতান্তই ব্যক্তিগত, তিনি কি করবেন, ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। সেটা হতে পারে সামনাসামনি, হতে পারে চিঠি, হতে পারে SMS। আবার আমরা যখন সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিজ্ঞপ্তি যেটা দেখে থাকি, সেটা আমরা কি দেখে থাকি, রেডিও, টেলিভিশনে কিন্তু আমরা দেখে থাকি। এই যে অতি সম্প্রতি এই যে করোনা মহামারীর বিভিন্ন খবর কিন্তু আমরা কার মাধ্যমে পেয়েছি, টিভির মাধ্যমে পেয়েছি, টেলিভিশনের মাধ্যমে পেয়েছি, আমরা রেডিওর মাধ্যমে পেয়েছি, সামাজিক মাধ্যমে পেয়েছি। সবচেয়ে বেশি আমরা কি করতে পেরেছি, ফেসবুকের কাছ থেকে আমরা এই তথ্যগুলো খুব দ্রুত জানতে পেরেছি। তার মানে এই প্রেরকের উপর ডিপেন্ড করবে প্রেরক আসলে কিভাবে, কোনভাবে কোনো খবর কার কাছে পৌঁছাতে চান। তার মানে এই মাধ্যমটা নির্বাচন, আমরা মাধ্যমটা জেনে রাখবো, তারপর প্রেরক তার সুবিধা অনুযায়ী কী করবে, বিভিন্ন ধরনের খবরগুলো পৌঁছে দিবে। তারপরে যেটা হচ্ছে, মাধ্যম নির্বাচনের পর আমাদের কি করতে হবে, সংবাদটা এবার পাঠাতে হবে, সংবাদ প্রেরণ। তার মানে এই পর্যায়ে আমরা কি করলাম, প্রেরক প্রথমে ইচ্ছা করবে যে সে খবর পাঠাবে, তারপর সে খবরটা আসলে কীভাবে পাঠাবে, কোন কোন খবর পাঠাবে সেগুলো বেছে নিবে। তারপরে সেটাকে আবার কীভাবে উপস্থাপন করবে সেটা ঠিক করে নেবে। তারপরে কোন মাধ্যমে সে এই খবরগুলো পৌঁছাবে প্রাপকের কাছে সেটা ঠিক করবে। এবং তারপরে সে এখন হচ্ছে তোমার এই যে যদি আমরা এই ধাপগুলোর কথা যদি আমরা চিন্তা করি, এখনও কিন্তু যোগাযোগটা আসলে কাজই করে নাই, কার্যকরী হয় নাই। এটা এখন আমরা কি বলতে পারি, প্ল্যানিং পর্যন্ত বলতে পারি। এখন যেটা হচ্ছে, এটা বাস্তবায়নের জায়গায় এসছে। এখন কি হচ্ছে, সংবাদ প্রেরণ। আমরা এই পর্যায়ে এসে কী করব, যে খবরটা পাঠাবো সেই খবরটা পাঠানোর জন্য বা আমরা তৈরিকৃত সংবাদটা আমরা পাঠিয়ে দিয়েছি। এবার হচ্ছে অর্থ উদ্ধার। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, তোমরা নিজেরাও আসলে বুঝতে পারবে এটা। শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই রবির অ্যাডের কথা মনে আছে। একজন দম্পতি তার হাজব্যান্ডকে যখন বাজারে যাচ্ছে বলে দিচ্ছে যে একটা হাঁস এনো। সে যখন বাড়িতে ফিরল, তার কাঁধে লম্বা একটা বাঁশ। কি দেখলাম আমরা, তার কাঁধে একটা লম্বা বাঁশ দেখতে পেলাম। তাহলে দেখো মানুষটা কি বলল একটা হাঁস আনতে, কিন্তু তার হাজব্যান্ড কী করলো, বাঁশ নিয়ে ফিরল। তার মানে সে যে বোঝাতে চেয়েছে, যে কথাটা বোঝাতে চেয়েছে, তার হাজব্যান্ড কিন্তু সেটা আসলে বুঝতে পারেনি। তার মানে অর্থটা কিন্তু উদ্ধার হয় নাই। যেই মেসেজটা আমরা দিতে চেয়েছি সেই মেসেজটা আমরা কি করতে পারি নাই, পৌঁছাতে পারি নাই। তবে ভুল হোক শুদ্ধ হোক, যেভাবেই প্রাপক তথ্য রিসিভ করুক না কেন, তথ্য যে আমার সংবাদ প্রেরণ এবং তথ্য যে এর কাছে গেছে, প্রাপকের কাছে গেছে, এটাই কিন্তু আমরা অর্থ উদ্ধারের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি। সে যখন বলবে যে না তুমি তো আসলে এইভাবে তোমাকে না বললেও পারতে, যখন তোমরা ফ্রেন্ডরা যখন একসঙ্গে হও তখন কি হচ্ছে, তোমরা হয়তো বা একজন আরেকজনের সঙ্গে দুষ্টামি করেই বললে যে তোমার মতন এরকম মানুষ আর আমি দেখিনি। এখন হতে পারে সে নিজেকে কি মনে করলো, সে মনে করবে যে তুমি আমাকে কেন খারাপ বললে, কিন্তু তুমি কিন্তু আসলে তাকে খারাপ বলতে চাও না। তোমার মতো এমন মানুষ দেখিনি। আমরা কিন্তু দুটো অর্থে ব্যবহার করতে পারি, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। এখন যাকে বলেছ সে আসলে কিভাবে নিয়েছে, দ্যাট ইজ সো ইম্পর্ট্যান্ট। বাট বিষয়টা হচ্ছে যে আমরা খবরটা পৌঁছে দিয়েছি এবং সে যেভাবেই হোক খবরটা পেয়েছে, এটাই হচ্ছে অর্থ উদ্ধার। এরপরে হচ্ছে গ্রহণ বা বর্জন। এই পর্যায়ে এসে তুমি তথ্য গ্রহণও করতে পারো, আবার বাদও দিতে পারো। এবং তারপরে যেটা সবচেয়ে শেষে 8 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ফলাবর্তন।
বা এখানে আমরা আরেকজনকে দেখতে পাই, সেটা হচ্ছে প্রাপক। প্রাপক যেই তথ্যটা পাচ্ছে সেই তথ্যটা পেয়েছি। ধরো তোমরা যখন কাউকে মেসেজে ইনভাইট করো তখন সবচেয়ে আগে কি আসে, তোমরা হ্যালো লিখছো, সে যদি আবার এটা উত্তরে তোমাকে হাই দেয় তখন কি হচ্ছে, আমরা বুঝতে পারবো যে এটা একটা দ্বিমুখী যোগাযোগ হয়েছে এবং সে তোমার সাথে যোগাযোগ করতে আগ্রহী হয়েছে। এই যে আগ্রহটা প্রকাশ করা, এটাকে আসলে আমরা আবার কি বলতে পারি, ফলাবর্তন বলতে পারি বা ফিডব্যাক বলতে পারি। ফিডব্যাক শব্দটা আমরা সবাই জানি, কিন্তু ফলাবর্তনটা আমরা জানি না। ফিডব্যাক মানে হচ্ছে আমরা আসলে যেটা বোঝাতে চেয়েছি সেটা কেউ বুঝতে পেরে আমাদেরকে আবার উত্তর দেয়া। তো শিক্ষার্থীরা মোটামুটি কিন্তু আমরা আজকে যোগাযোগ প্রক্রিয়াটা শেষ করে নিয়ে এসেছি। আমরা কি দেখেছি, যোগাযোগ প্রক্রিয়ার কতগুলো পক্ষ থাকছে, প্রেরক থাকছে, ধারণার উন্নয়ন থাকছে, প্রেরণযোগ্য করে সাজানো থাকছে, তারপর হচ্ছে মাধ্যম নির্বাচন, তারপর সংবাদ প্রেরণ, অর্থ উদ্ধার, গ্রহণ বা বর্জন, এবং তারপর হচ্ছে ফলাবর্তন বা প্রাপক। তো মোটামুটি এই প্রক্রিয়াটা আমার মনে হয় সবাই আমরা বুঝতে পেরেছি। আগামী দিন আমরা চেষ্টা করব যোগাযোগের গুরুত্ব এবং যোগাযোগের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে। তো শিক্ষার্থীরা সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।